টার্গেট সাফল্যের তরফ থেকে আজ যে প্রেসিটি করা হবে সেই প্যারাগ্রাফটি পার্টিকুলারলি নেওয়া হয়েছে কুইন্ট ম্যাগাজিন থেকে। এটি সম্পূর্ণভাবে আর্কিওলজির একটি রিসার্চের উপরে। আর্কিওলজি সম্বন্ধে আপনারা কম বেশি সকলেই জানেন, কারণ কম্পিটিটিভ এক্সামিনেশনে প্রিপারেশন নেওয়ার সময় ইতিহাস তো সবাইকেই পড়তে হচ্ছে। তো সেখানে নৃতত্ত্ববিদ্যার বিষয়টি আপনারা একটু জেনে গেছেন। তো যাই হোক, আমরা প্রথমে অনুচ্ছেদটি পড়ে সেটা বাংলায় তার মানেটা একবার দেখে নেব, তারপরে আমাদের টাস্কটা শুরু হবে। শুরু করার আগে কতগুলো কথা বলি যে আমি প্রেসির অনুষ্ঠান আপনারা অনেকেই দেখতে পাবেন অবশ্যই, তবে একটা কথা বলে দেওয়া দরকার যে প্রেসি মানেই, আমি অনেক জায়গাতেই শুনি যে প্রেসি মানে 1/3 অফ দ্য মেন প্যারাগ্রাফ। প্রথম কথা যে ইংলিশ গ্রামারের যে ভালো ভালো বইগুলো আছে, যেমন নেসফিল্ডের বইয়ের কথা বলা যেতে পারে বা অক্সফোর্ড ইংলিশ গ্রামারে, সেগুলো যদি আপনারা দেখেন, এখানে কিন্তু কোথাও বলা নেই 1/3 অফ দ্য প্যারাগ্রাফ, বলা হয়েছে অলমোস্ট 1/3। এই 1/3 আর অলমোস্ট 1/3 নিয়ে স্টুডেন্টদের মধ্যে আমি অনেকবার কনফিউশন লক্ষ্য করেছি। এমন না যে 99 ওয়ার্ডে যদি প্যারাগ্রাফটা হয় তো আপনাকে 33 ওয়ার্ডেই লিখতে হবে, যদি 33 জায়গায় যদি 38 হয় তো তাদের কোনো সমস্যা হয় না। আমার একটা নিজের ইচ্ছে আছে যে প্রেসি কিভাবে লিখতে হয় সেটা একটি ভিডিওতে আমি পরিষ্কার করে তার রুলস অ্যান্ড রেগুলেশনগুলো একবার আলোচনা করে দেবো, এবং অবশ্যই সেটা কোনো ধরে রাখুন একটি আইডিয়াল গ্রামার বুকের রেফারেন্সেই। তো যাই হোক, আমরা আজকের যে প্যারাগ্রাফটি আছে বা আজকের যে আর্টিকেলটি আছে, প্যারাগ্রাফ বলবো না, এটা বেসিক্যালি একটি আর্টিকেল, সেই আর্টিকেলটা একবার আলোচনা করে নেওয়া যাক। তো প্রথমে পড়ে নেওয়া যাক পুরো প্যারাগ্রাফটি। In the search for the origins of war, archaeologists look for 4 kinds of evidence. The artwork on cave walls is exhibit 1. তো দুটো লাইনের যে আমরা প্রথমে কি বলেছি যে বাংলা মানেটা আগে জেনে নেওয়া উচিত। তো প্রত্নতাত্ত্বিকেরা, আর্কিওলজি আসলে আমি তখন নৃতত্ত্ববিদ বলছিলাম, সরি, ওটা প্রত্নতাত্ত্বিকেরা যুদ্ধের উৎসের সন্ধানে 4 ধরনের প্রমাণের খোঁজ করেন, এবং তার মধ্যে একটি যে কেবওয়ালস গুলোতে যে শিল্পকর্ম আছে তার মধ্যে এই 4টির মধ্যে তার একটি প্যালিওলিথিক কেভ। এই প্যালিওলিথিক মানে কি? প্রাচীন প্রস্তর। Paleolithic cave paintings from Grotte de Carfnac, Pic Marly and Cosquer in France, dating back approximately 25 years. প্যালিওলিথিক মানে হচ্ছে পুরনো প্রস্তর যুগ, মানে পুরো লাইনটার মানে দাঁড়াবে প্রায় 25,000 বছর পূর্বের ফ্রান্সের গ্রোটিস ডি কর্নাক, পেচমেরেল বা কস্কিয়ারের প্যালিওলিথিক গুহা চিত্রগুলিতে। কি বলা হচ্ছে? হোয়াট সাম স্কলার্স পারসিভ টু বি স্পিয়ার্স পেনিট্রেটিং পিপল। স্পিয়ার্স পেনিট্রেটিং মানে বর্ষাবিদ্ধ। এখানে কিছু বিদ্বানরা, মানে প্রত্নতাত্ত্বিক হতে পারে বা ঐতিহাসিক হতে পারে, তাদের মতামত এই বর্ষাবিদ্ধ যে ছবিগুলো যে বর্ষাবিদ্ধ মানুষের চেহারা দেখা যায় বা যে আঁকাগুলো দেখা যায়, গুহা চিত্রগুলো, তা থেকে বোঝা যায় যে প্যালিওলিথিক যুগের প্রথম দিকে মানুষে কিন্তু যুদ্ধ হয়েছে, সাজেস্টিং দ্যাট পিপল ওয়ার ওয়েজিং ওয়ার অ্যাজ আর্লি অ্যাজ দ্য লেট প্যালিওলিথিক পিরিয়ড। মানে প্যালিওলিথিক যুগের প্রাচীন প্রস্তর যুগের পরবর্তী সময়ে একটি যুগের অনেক কটা সাব ডিভিশন থাকে। তো প্রাচীন প্রস্তর যুগের শেষের দিকে দেখা যায় যে মানুষ কিছুটা পাথর দিয়ে অস্ত্র বানানোর ম্যাটারটি আরো উন্নত হয়ে গিয়েছিল। পরের লাইনটা দেখা যাক, বাট দিস ইন্টারপ্রিটেশন ইজ কন্টেস্টেড। এই ব্যাখ্যাটি চ্যালেঞ্জ করা যায়, মানে এবার অন্য একদল স্কলারের কথা আসবে। আদার সায়েন্টিস্টস
প্রত্নতাত্ত্বিকরা অবশ্যই বিজ্ঞানী। Other scientists point out that some of the incomplete figures in those cave paintings have tails. যে অন্য যে কেপ পেন্টিংস গুলো আছে, বিভিন্ন কেপ পেন্টিংস গুলো যে দেখা যাচ্ছে সেগুলোতে লেজ আছে। And they argue that the bent or wavy lines that intersect with them more likely represent forces of shamanic power, not spears. এবং ওই ছবিগুলোতে যে লেজযুক্ত অসম্পূর্ণ কিছু চেহারা আছে এবং তার সাথে কি আছে, ঢেউ খেলানো আঁকাবাঁকা রেখা, মানে আর্গু দ্যাট বেন্ট অর ওয়েভি লাইন্স, ঢেউ খেলানো আঁকাবাঁকা রেখা, যেগুলোকে সামানিক শক্তির আধার মনে করা হয়েছে। এই সামানিক শক্তি কি? আসলে সামানিক শক্তি ওঝা বা সুপার ন্যাচারাল কোনো কিছুর উপর বিশ্বাস রাখাকে সামানিক শক্তি বলা হয়। সঠিক বাংলা এটার পাওয়া যায় না, আপনারা দেখে নেবেন। তবে সামানিক পাওয়ার বলতে যেটাকে বোঝায়, সুপার ন্যাচারাল কোনো কিছু, যেমন ওঝা, মন্ত্রতন্ত্র, তুকতাক। মানুষ যতটা অনুন্নত ছিল ততদিনই এসব জিনিস, যেমন ম্যাজিক ট্যাজিক, সব কিছু চলে আসে এর মধ্যে। এই সমস্ত শক্তির উপরে বিশ্বাসী ছিল। তো প্রথম যে প্যারাগ্রাফটা, সেই প্যারাগ্রাফটা কি আছে? অবশ্যই আর্কিওলজিক্যাল একটি মানে যুদ্ধের কারণ সম্বন্ধে আর্কিওলজিক্যাল বা প্রত্নতাত্ত্বিক উৎস খোঁজা। 25,000 বছরের আগে একটি ফ্রান্সের যে বিভিন্ন ফ্রেস্কোগুলো পাওয়া গেছে বা গুহাচিত্রগুলো পাওয়া গেছে, তা থেকে দু ধরনের সায়েন্টিস্ট, দুটো গ্রুপের সায়েন্টিস্ট, টু গ্রুপস অফ সায়েন্টিস্ট, দুটো আলাদা মতামত রেখেছেন। কেউ বলেছেন সেটা প্রাচীন প্রস্তর যুগের লোকেদের যুদ্ধ করার প্রমাণ, আবার কেউ বলেছেন এটা হচ্ছে তারা যে সামানিক শক্তিতে বিশ্বাস করত তার প্রমাণ। দেখে নেওয়া যাক এই আর্টিকেলের পরের লাইনটা। ওয়েপন্স আর অলসো এভিডেন্স অফ ওয়ার, বাট দিস আর্টিফ্যাক্টস মে নট বি হোয়াট দে সিম। এই যে অস্ত্রগুলো, তা অবশ্যই যুদ্ধের প্রমাণ, কিন্তু আর্টিফ্যাক্টস মানে কি? যখন এক্সক্যাভেট করে, মানে মাটি খনন করে যা তোলা হয় প্রাচীন যুগের, সেগুলোকে সেই সমস্ত জিনিসগুলোকে আর্টিফ্যাক্টস বলা হয়। কিন্তু আর্টিফ্যাক্টস গুলো, এই নিদর্শনগুলো তাদেরই, মানে সেই প্রাচীন প্রস্তর যুগের লোকেদেরই, তা কিন্তু দেখে মনে হয় না। এইবারে যিনি লিখেছেন তিনি তার নিজের সম্বন্ধে বলছেন, আই ইউজ টু অ্যাকসেপ্ট মেসেস অ্যাজ রিপ্রেজেন্টিং প্রুফ অফ ওয়ার। I used to accept messes. এখানে মেস মানে কি? প্রস্তর দণ্ডকে মেস বলা হয়। অনেক ক্ষেত্রে এটাকে মেনহিরও বলা হয়ে থাকে, মেনহির। তো যতক্ষণ না ইস্টার্ন স্টোন মেসেস গুলোকে উনি দেখেছিলেন, ততদিন অবধি উনিও এই প্রস্তরদণ্ডগুলোকে যুদ্ধের নিদর্শন বা প্রমাণ হিসেবেই মনে করতেন। Most have holes for handles so narrow they could not survive one blow in battle. হ্যান্ডেল মানে হচ্ছে যেগুলো ধরা হয়, মানে তলোয়ার বা যাই হোক, ধরার যে জায়গাটা, সেইখানে হোলটা এতই ছোট ছিল যে, বা ছেদগুলো এতই ছোট ছিল, এত সংকীর্ণ ছিল যে যুদ্ধের একটি আঘাতেও সেগুলো টিকে থাকতে পারতো না। এখানে যিনি আর্কিওলজিস্ট, তিনি আরেকটি মতবাদ দিয়েছেন, নিজের মতবাদ ওনার, যে মেসেস অলসো সিম্বলাইজ অথরিটি অ্যান্ড এস্টাবলিশড রুল ক্যান প্রোভাইড আ ওয়ে টু রিজলভ কনফ্লিক্ট উইদাউট রিসর্টিং টু ওয়ার। যে এই যে প্রস্তর দণ্ডগুলো, সেগুলো হতে পারে কর্তৃত্বের প্রতীক এবং যুদ্ধ না করে বিরোধ নিষ্পত্তি করার একটা উপায়ও হতে পারে। তবে এ প্রসঙ্গে পরের ধাপটা আমরা দেখিনি, পরের সেন্টেন্সটা, অন দি আদার হ্যান্ড ইট ইজ পারফেক্টলি পসিবল টু গো টু ওয়ার উইদাউট ট্র্যাডিশনাল ওয়েপন্স। মানে ট্র্যাডিশনাল ওয়েপনকে বাদ দিয়েও কিন্তু যুদ্ধে যাওয়া সম্ভবপর। এখানে উনি একটি এক্সাম্পল ক্রিয়েট করেছেন যে ইন সাউদার্ন জার্মানি around 5000 BC, villagers are massacred with adze that are also used to work wood. মানে কাঠের কাজে যে ব্যবহৃত হতো অ্যাডেজ,
সেই অ্যাডিস দিয়ে একটি গণহত্যা করা হয়েছিল জার্মানির গ্রামগুলোতে, দক্ষিণ জার্মানির গ্রামে, তাও মোটামুটি 5000 বছর আগে। তো আর্টিকেলটার দুটো প্যারাগ্রাফ আমরা পেয়ে গেলাম। এবারে প্রেসির মেন ওয়ার্ক হচ্ছে যে এর মধ্যে থেকে আমাদের ইম্পর্টেন্ট যে সেন্টেন্সগুলো সেটাকে আলাদা করে নেওয়া। প্রথম যে প্যারাগ্রাফটা ছিল সেখানে ইম্পর্টেন্ট সেন্টেন্সটা কি? আর্কিওলজিস্টরা যুদ্ধের উৎসের প্রমাণ খুঁজছেন। দ্বিতীয়টা কি? কে বিভিন্ন প্যালিওলিথিক কেভ পেন্টিংগুলো দুদল আর্কিওলজিস্ট দুটি বিপরীত মানে সম্পূর্ণ আলাদাভাবে ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন যে যুদ্ধের ক্ষেত্রে মানে মানুষের যে যুদ্ধ লড়াইয়ের শুরুর এগুলো হচ্ছে প্রামাণিক, আর অন্য দল কি বলেছেন যে এগুলো কোনো যুদ্ধের প্রমাণই নয়, এগুলো হচ্ছে তাদের সামরিক শক্তির প্রতি বিশ্বাসের প্রমাণ। দ্বিতীয় প্যারাগ্রাফটা কি আছে? দ্বিতীয় প্যারাগ্রাফটিতে মনে করা হয়েছে যে এখানে আর্কিওলজিস্ট যিনি লিখেছেন তার নিজের সম্বন্ধে কথা চলে আসছে, যে আর্টিফ্যাক্টগুলো হতে পারে যুদ্ধের কোনো প্রুফ ছিলই না, এবং তার সাথে যে চিরচারিত অস্ত্রগুলো বাদ দিয়েও কিন্তু যুদ্ধ হতো। দেখুন, অন দ্য আদার হ্যান্ড ইট ইজ পারফেক্টলি পসিবল টু গো টু ওয়ার উইদাউট ট্র্যাডিশনাল ওয়েপন্স। এবং তার সাথে কি আছে? 5000 বছর আগে দক্ষিণ জার্মানির একটি গ্রামে গণহত্যা হয়েছিল। তো যে লাইনগুলো ইম্পর্টেন্ট সেই লাইনগুলো আমরা আন্ডারলাইন করে নিলাম। এবারে দেখতে হবে যে ওয়ার্ড কতটা আছে। এই টোটাল আর্টিকেলটাতে ওয়ার্ড সংখ্যা আছে 207। এখানে ডিভাইড করে 69 এর মধ্যে লিখতে হবে এমন কিছু নেই। মাথায় রাখবেন যে 69 থেকে 80-র মধ্যে আপনাকে লিখতে হবে। একটা সুন্দর হেডিং হবে এবং 69 থেকে 80-র মধ্যে হতে হবে। তো এবারে প্রথমে আমরা কি করব না, অনুচ্ছেদটির যখন প্রেসি বানাবো তার একটা হেডিং চুজ করব। তো হেডিংটা কি লেখা হলো? ইন কোয়েস্ট অফ অরিজিন অফ ওয়ার, যুদ্ধের উৎসের সন্ধানে। ইন কোয়েস্ট অফ মানে হচ্ছে সন্ধানে। এবারে প্রেসিটা কি করা হয়েছে? প্রেসিটা আমি আগে লিখে নিয়েছি এখানে। তো প্রথমে আমরা একটু প্রেসিটার বাংলা, যেটা মানে আমি বারবার করে বলছি যে বাংলা জানাটা বিশেষভাবে প্রয়োজন, বাংলা বোঝাটা। তো প্রথমে বাংলায় এটা একবার বলে নেওয়া যাক যে 25,000 বছরের পুরনো ফ্রেস্কোগুলো, গুহা চিত্র, কেভ আর্টওয়ার্ককে ফ্রেস্কো বলা হয়। ইংলিশ ওয়ার্ড ইজ ফ্রেস্কো। দেখুন, আমি এখানে প্রথম লাইনে ব্যবহার করেছি ফ্রেস্কো শব্দটি। ফ্রেস্কো প্রত্নতাত্ত্বিকদের যুদ্ধের ব্যতিক্রমগুলি শনাক্ত করতে উৎসাহিত করে, যুদ্ধের কারণগুলি শনাক্ত করতে উৎসাহিত করে। তো এখানে লাইনটা প্রথম কি নেওয়া হয়েছে? দ্য 25,000 old frescoes encourage archaeologists to ascertain the inceptions of war. প্রথম লাইনটা শেষ, যেখানে দেখুন আমাদের প্রথম ইম্পর্টেন্ট সেন্টেন্স তাই ছিল। আর্কিওলজিস্টরা কি করছে? যুদ্ধের চারটে এভিডেন্স করছে। এরপরে আসছে দুটো দলের মধ্যে যে মতভেদ, যে একটি দল মনে করছে ছবিগুলোর দেখানো যে বর্ষাবিদ্ধ ছবিগুলো প্রস্তর যুগের মানুষের যুদ্ধের প্রতি যুদ্ধের মনোভাবকে, আর অন্য দল মনে করছে সামরিক চিন্তাধারার সঙ্গে এই ছবিগুলো সামরিক চিন্তা ভাবনার সঙ্গে যুক্তিসঙ্গত। তো ইংলিশটা করে নেওয়া যাক। ওয়ান টিম থিংস দ্যাট স্কিওয়ার পিয়ার্সিং পিকচার্স, স্কিওয়ার বর্ষার ইংলিশ স্কিওয়ার হয়, স্কিওয়ার পিয়ার্সিং বিদ্ধ হওয়া, পিকচার্স আর ট্রু ওয়েল স্প্রিং অফ ওয়ার, যুদ্ধের প্রামাণিক, ওয়ার ভোরাসিটি যুদ্ধপ্রিয়তা, ওয়ার ভোরাসিটি মানে যুদ্ধপ্রিয়তা, ওয়ার গ্রিডও লেখা যেতে পারে, ওয়ার ভোরাসিটি অফ হিউম্যান ইন দ্য আর্লি স্টোন এজ, while those are reasonable articulation of shamanic contemplation as per others. সামরিক কন্টেম্পলেশন মানে সামরিক চিন্তাধারা, রিজনেবল আর্টিকুলেশন মানে যুক্তিসঙ্গত একটি ধারণা, এটা বক্তৃতা হবে না, যুক্তিসঙ্গত একটি ধারণা হবে।
ইভেন দ্য স্টোন মেসেস ডাজ নট গ্যারান্টি ওয়ার। তাই বলা হয়েছে কারণ যিনি লেখক তিনি নিজেই এটাতে একটু কিছুটা কনফিউজড, এবং তার মতবাদ উনি নিজেই বলেছেন যে প্রাথমিক দিকে ওনার ধারণা ছিল স্টোন মেসগুলো দ্বারা যুদ্ধের কারণ বোঝা যায়, এবং পরবর্তীকালে তিনি বলছেন যে না, নিয়ার ইস্টে তিনি স্টোন মেসগুলো দেখে তার ধারণা তিনি বদলে ফেলেন। এরপরে আসছে সেই এক্সাম্পলটা যে দ্য স্লটার did in Germany 5,000 years prior with the utilization of adze shows that the war was battled without the conventional weapons around then. মানে 5,000 বছরের আগে সেই সময়টাতে জার্মানিতে যে গণহত্যা হয়েছিল তা কিন্তু অ্যাডজেস দিয়ে, কাঠের কাজের জন্য ব্যবহৃত অ্যাডজেস, যা থেকে বোঝানো যায় যে চিরাচরিত অস্ত্রশস্ত্রগুলোকে ছেড়েও কিন্তু লড়াই হতো। তো এখানে দেখুন যে হেডিংটা যা আছে, যে বক্তব্য আছে, সেই হেডিংটা তার সাথে যুক্তিসঙ্গত, কারণ যুদ্ধের খোঁজই হচ্ছে আর্কিওলজিস্ট যারা আছে, যারা প্রত্নতাত্ত্বিক আছে, তাদের মূলত কাজ কি ছিল, কি যুদ্ধের কারণটাকে নির্ণয় করা। প্রথম লাইনে যেমন আছে যে দুটো বিপরীত মতবাদ, আর তারপরের যে আমাদের আর্টিকেলের প্যারাগ্রাফটা আছে তাই অনুসারে মেন কথা হচ্ছে কনভেনশনাল অস্ত্রগুলি ছাড়াও যুদ্ধ হয়, এবং প্রস্তর মেসগুলো এই সব যুদ্ধের ক্ষেত্রে গ্যারেন্টেড প্রমাণ নয়। পুরো আমাদের ওয়ার্ড কত আসলো? 77, 207 আমাদের আর্টিকেল 77 ওয়ার্ডে সম্পূর্ণ হয়ে গেছে। আপনাদের যখন পরীক্ষায় প্রেসিস সিট দেওয়া হবে, এরকম হোয়াইট পেজে আপনাদের লিখতে দেওয়া হবে না, প্রেসিস সিট দিয়ে দেওয়া হয়, এবং সেখানে নাম্বার কাউন্ট হয়ে যাবে, নিজে থেকে নাম্বার কাউন্ট করে নেওয়া সম্ভব। তাহলে টার্গেট সফলের তরফ থেকে প্রেসি প্রোগ্রামটি এখানেই শেষ হলো। যদি প্রোগ্রামটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। নমস্কার।